স্যার বলছি যে রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে বইয়ে গাঢ়ত্ব সময় আর বিক্রিয়ার হার সময় নিয়ে একটা দুটো গ্রাফ দিয়েছে, এটা একটু বলে দেবেন? না, এখন এখন কেমিক্যাল কাইনেটিক্স যখন হবে তখন বলে দেবো। এখন এটা তো এই চ্যাপ্টারের মধ্যে নয়, ওই চ্যাপ্টারটা পড়া হবে। হ্যাঁ, ওই যে কেমিক্যাল কাইনেটিক্স যে চ্যাপ্টারটা, বিক্রিয়ার হারটা ইত্যাদি ইত্যাদি বলছিস না, ওইটা একটা বড় চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা আমরা পড়বো আর কি। হ্যাঁ, কদিন পরে পড়বো। তবুও ঠিক আছে, মানে যদি আটকাছে বলে দেওয়া হবে। এক সেকেন্ড। তো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? শেয়ার করলাম না নাকি? করলাম। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চল। আচ্ছা, তো আমরা তৃষা এসছিস? তৃষা বেড়া এসছিস? এসছিস তো? হ্যাঁ, তোকে আসলে আলাদা করে বলা হয়নি, তবে তোর পেয়েছিলাম, হোয়াটসঅ্যাপ পেয়েছিলাম। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে বেসিক্যালি আমি আগের দিনে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা স্টার্ট করেছিলাম, সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে নিয়ে আর একটু কথাবার্তা জাস্ট বলার দরকার আছে, ঠিক আছে? আর আমি একটুখানি আগে থেকে শুরু করি, কারণ আগের দিন ক্লাসটা যারা করেনি তাদের জন্য যেটা একটু বলার দরকার আছে আর কি। দেখো, সেটা হচ্ছে যে এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এই জিনিসটাকে আমরা প্রথমে একটুখানি কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করছি, সেইটা একটুখানি বলে নিই, সেখানে তোমার ওই কতগুলো জিনিস এমনি এমনি চলে আসবে আর কি। দেখো, যেটা হচ্ছে যে তুমি একটা রিভার্সেবল কেমিক্যাল রিয়াকশন কনসিডার করছো, ঠিক আছে? তো এরকম দিয়ে আমি স্টার্ট করেছিলাম কনসিডার। আর তার আগে একটুখানি বলে নিই, মানে আগের দিনে জিনিসটা একটা রিভাইজ করে নেবো আমি প্রথমে, তাহলে আবার লেকচার 1 না করে লেকচার 2 লিখতে হয়। মানে আগের দিনে কি কে কে কাজ করে? তৃষা ক্লাসটা করতে পারেনি, তোমার সৌর্যা করতে পারেনি, আর করতে পারেনি, আমাদের মন্ডল করতে পারেনি। এই তিনজন বাদ দিয়ে বাকিরা করতে পেরেছিল। তোমাদের জন্য এই যে ফার্স্ট লেকচার যেটা আমি পড়িয়েছিলাম, সেটা আমি একটা পিডিএফ ভিডিও দিয়ে দেবো, সেটা দেওয়া হয়নি, আমি আজকালের মধ্যে ওটা দিয়ে দেবো, সেটা তুমি দেখে নিতে পারবে। তো আগের দিন যেটা কভার করেছি একটুখানি বলে নিই। যেটা হচ্ছে যে আমি আর মানে হোয়াট উই হ্যাভ ডিসকাসড সোফার এটা আর বলছি না, তাহলে লেকচার 1 বলে মনে হবে না, তখন সেটা লেকচার 2 হয়ে যাবে। আসলে আমাদের যে ইকুইলিব্রিয়ামের যে চ্যাপ্টারটা আছে, সেই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা কিন্তু এমনি সেই রেসপেক্টে দেখলে কিন্তু অনেকটাই বড়, সেটা ক্লাস 11-এও আছে, আর এতে তো আছেই তোমাদের জয়েন্টের নিতে বলো, যেই মেন বা যেই অ্যাডভান্স, এগুলো তো আছেই আর কি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তুমি একটা কেমিক্যাল রিয়াকশন কনসিডার করো। কেমিক্যাল রিয়াকশনসটা একটুখানি দেখে নিই, যে কেমিক্যাল রিয়াকশনসটা একমুখী হতে পারে আর রিভার্সেবল বা উভমুখীও হতে পারে। তাহলে আমি প্রথমে একটা তোমার রিভার্সেবল কেমিক্যাল রিয়াকশন কনসিডার করি। কনসিডার এ রিভার্সেবল কেমিক্যাল রিয়াকশন। দেখ, এইরকম ভাবে লিখেছিলাম, নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট 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 করে ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে নিউ ডি প্লাস নিউ ই
ডট 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 এরকম ভাবে আমি লিখেছিলাম। মানে বেসিক্যালি এ বি তারা রিয়াক্ট্যান্ট, ডি ই তারা প্রোডাক্ট, আর এইটা হচ্ছে একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন। একটা রিয়াকশনকে ব্যালেন্স করার দরকার পড়ে, কারণ ল মানে কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল আছে। অর্থাৎ একটা রিভার্সিবল রিয়াকশনের আগে যে সমস্ত রিয়াক্ট্যান্টগুলো আছে তাদের এই অ্যাটমের সংখ্যা এবং যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেখানে যে এলিমেন্টগুলো আছে তাদের অ্যাটমের সংখ্যা এটা তোমার সমান হতে হবে। এটা মূলত দরকার হচ্ছে আগে মাস এবং পরে মাস সমান হবে এই কারণে আর কি। এটা একটা তোমার ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন, যেখানে বাঁ দিক থেকে ডান দিকেও যেতে পারছে, ডান দিক থেকে বাঁ দিকেও আসতে পারছে। আচ্ছা, ধরে নাও যে আচ্ছা এখানে বলে নিই যে নিউ এ, নিউ বি, নিউ ডি, নিউ ই এরা সব স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট। আর ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের আগে যারা থাকে তারা হচ্ছে তোমার স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট। আচ্ছা, এবার আমি যেটা বলছি যে ধরো ইনিশিয়ালি মানে টি ইকুয়াল টু জিরোতে এই ধরো এর কনসেন্ট্রেশনটা এ জিরো, বি এর কনসেন্ট্রেশন বি জিরো, আর ডি এর কনসেন্ট্রেশনটা বেসিক্যালি তোমার জিরো ছিল, আর ইনিশিয়াল এর কনসেন্ট্রেশনটা জিরো ছিল। তার মানে শুরুতে শুধুমাত্র রিয়াক্ট্যান্ট ছিল, প্রোডাক্ট কিচ্ছু ছিল না। আচ্ছা, এবারে যে কোনো একটা আরবিট্রারি টাইমে অ্যাট এ টাইম টিতে ধরে নাও এ এর কনসেন্ট্রেশনটা এইটা, বি এর কনসেন্ট্রেশনটা এটা, ডি এর কনসেন্ট্রেশনটা এটা, ই এর কনসেন্ট্রেশনটা এটা। আচ্ছা, এবারে তোমার ল অফ মাস অ্যাকশন এইটা আছে। একে তুমি মানে আমরা মানে কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়বো তখন জিনিসটা ডিটেলে পড়বো, কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স তোমার 12-এর চ্যাপ্টারে আছে, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা 11-এর চ্যাপ্টারে আছে। সেই জন্য আমি কাইনেটিক্সের জিনিসপত্রগুলো যতটা সম্ভব কম ব্যবহার করতে চাইছি। ল অফ মাস অ্যাকশন যেটা বলছে যে কোনো একটা ইনস্ট্যান্টে বিক্রিয়ার হারটা বা রিয়াকশনের রেটটা, অর্থাৎ সময়ের সাথে সাথে মানে আসলে একটা বিক্রিয়া যখন ঘটে না, সময়ের সাথে সাথে কি হবে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমে যাবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়বে। তো এইটা তাহলে এবারে পার ইউনিট টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কতটা কমছে বা পার ইউনিট টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কতটা বাড়ছে, সেখান থেকে তুমি রেট অফ দ্য রিয়াকশনসটা ডিফাইন করতে পারো। ল অফ মাস অ্যাকশন বলছে অ্যাট এনি ইনস্ট্যান্ট rate of a chemical reaction is proportional to active mass of the reactants present at that instant। তা কি বলা হচ্ছে, তাহলে এইটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে তোমার কেমিক্যাল কাইনেটিক্সটাকে অ্যাভয়েড করে তুমি যদি রিয়াকশনের রেটটাকে বুঝতে চাও তাহলে এইরকম করে ব্যাপারটাকে বোঝা হচ্ছে তোমার সহজ হবে। সেটা বলা হচ্ছে কি না, অ্যাট এনি ইনস্ট্যান্ট যে কোনো একটা মুহূর্তে rate of chemical reaction is proportional to active mass of the reactant present at that instant বা at that particular instant। ঠিক আছে, এইটা। আর এর মানেটা কি, মানেটা হচ্ছে যে আচ্ছা তার আগে মানেটা হচ্ছে এরকম ব্যাপার যে ধরো মানে এই যে টিপিক্যাল রিয়াকশনটাকে বলে সেই রিয়াকশনটা যাওয়ার আগে ধরো তুমি জাস্ট সিম্পলি এরকম একটা বললে যে এ থেকে ধরে নাও তোমার একটা প্রোডাক্ট হচ্ছে, ধরো পি তৈরি হচ্ছে, এরকম একটা রিয়াকশন তুমি কনসিডার করো। এবারে শুরুতে at t equal to 0 ধরে নাও এর অ্যাক্টিভ মাস হচ্ছে তোমার এ অফ এ, আর এর যে অ্যাক্টিভ মাস সেটা ধরে নাও তোমার 0। আচ্ছা, বা অন্যভাবে বলতে গেলে মানে at t equal to 0, t equal to 0টাও দরকার নেই। মানে আমি একদম যেভাবে এইটা লিখছি যে কোনো একটা ইনস্ট্যান্টে বলি, যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে at a টাইম t
ধরে নাও এর অ্যাক্টিভ মাস হচ্ছে এ সাফিক্স তোমার এ বললাম, আর পি এর অ্যাক্টিভ মাস ধরে নাও এ পি বললাম। অ্যাক্টিভ মাসটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছি। কি বলা হচ্ছে না, রেট অফ দ্য রিয়াকশন এই পার্টিকুলার কেসে তুমি এটাকে ভি ধরলে, ভিটা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন, যেটা হচ্ছে মাইনাস, আচ্ছা জাস্ট ভি লিখছি, এটা প্রপোর্শনাল টু ওই যে রিয়াকশনটা আছে তার যে অ্যাক্টিভ মাস তার সঙ্গে প্রপোর্শনাল, মানে ভিটা প্রপোর্শনাল টু অ্যাক্টিভ মাস অফ এ। এই যেখানে দেখো এই যে প্রপোর্শনাল টু অ্যাক্টিভ মাস অফ এ, আমি এরকম ভাবে লিখলাম, বা অর তুমি লিখতে পারো ভি ইকুয়াল টু একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট কে ইন্টু অ্যাক্টিভ মাস অফ এ। আমি এইরকম ভাবে পুরো জিনিসটাকে লিখলাম। যে রিয়াকশনটা এখানে কনসিডার করেছি যে এ একটা রিয়াকশন থেকে তোমার প্রোডাক্ট হচ্ছে, রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে ওই অ্যাক্টিভ মাস অফ এ তার সঙ্গে প্রপোর্শনাল, মানে ওই মুহূর্তে রিয়াকশন যেটা প্রেজেন্ট থাকে তার অ্যাক্টিভ মাসের সঙ্গে প্রপোর্শনাল, আর প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট কে লিখে ফেললাম, তো ভি ইকুয়াল টু কে ইন্টু এ হলো। আচ্ছা, এই যে অ্যাক্টিভ মাসটা, এবারে অ্যাক্টিভ মাস এই যে জিনিসটা, এইটা এবারে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন। যেমন ধরো আমি এরকম বললাম যে ফর অ্যান আইডিয়াল সলিউশন, আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, এই অ্যাক্টিভ মাস যেটা এইটা, হ্যাঁ, অ্যাক্টিভ মাসটা সেটাকে তুমি লিখতে পারো তোমার জাস্ট সিম্পলি কনসেন্ট্রেশন। অ্যাক্টিভ মাসটা এইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ তার সার্টেন পাওয়ার, ধরে নাও তোমার এন, এরকম। তাহলে যদি একটা সলিউশন আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট হয়, তখন অ্যাক্টিভ মাসটাকে লিখতে পারো কনসেন্ট্রেশন তার পাওয়ার হচ্ছে এন, এইরকম ভাবে তুমি লিখতে পারো। তা দেন তুমি কি লিখতে পারবে, দেন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন সেটাকে অনেক সময় মাইনাস ডি সি এ বাই ডিটি এরকম ভাবে লেখা যায় ওই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কে ইন্টু সি এ টু দি পাওয়ার এন, এইরকম ভাবে তুমি লিখতে পারবে। মানে যদি একটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয়, তাহলে অ্যাক্টিভ মাসটাকে তুমি জাস্ট সিম্পলি কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারছো, হ্যাঁ। তখন রেট অফ দ্য রিয়াকশন যেটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াকশন উইথ টাইম মাইনাস ডিসিএ বাই ডিটি, সেটা হলো কে সি এ টু দি পাওয়ার এন। তাহলে এখানে সিটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, মানে যেটা হচ্ছে সি এটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ এ, অ্যাট এ টাইম টি, আর এই এনটাকে বলা হচ্ছে তোমার অর্ডার অফ দ্য রিয়াকশন, এটা। তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনকে তুমি কে সি এ টু দি পাওয়ার এন এইরকম ভাবে লিখতে পারলে। মানে এইটা দেখো এই ল মাস অ্যাকশন থেকে, এই ভরক্রিয়ার সূত্র থেকে রেট অফ দ্য রিয়াকশনকে তুমি এইরকম ভাবে ডিফাইন করে ফেলতে পারছো। আর এবারে যদি এমন হতো যে অনেকগুলো রিয়াক্টর ইনভলভ আছে, ধরো এমন হলো যে ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান রিয়াক্টর, ধরো আমি এরকম বললাম এ প্লাস বি প্লাস ডট 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 থেকে তোমার ধরো এদিকে ডান দিকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এইটা। তখন যেটা হবে, তখন হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন তুমি জাস্ট ভিটাকে লিখতে পারবে একটা রেট কনস্ট্যান্ট কে, এই যারা যারা আছে, ধরো এ আছে তার কনসেন্ট্রেশন যদি সি হয়, তার পাওয়ার ধরে নাও আলফা, সি বি তার পাওয়ার বিটা, ডট 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 এইরকম ভাবে লিখবে। মানে এখানে যেমন একটা রিয়াকশন ছিল বলে তার কনসেন্ট্রেশনের পাওয়ার এন হয়ে গেল, এনটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। এখানে আমি লিখছি যে যে রিয়াকশনগুলো আছে এ বি সব ইত্যাদি ইত্যাদি, মানে কোন একটা আরবিট্রারি টাইম টিতে, ধরো অ্যাট এ টাইম টিতে এর কনসেন্ট্রেশন ধরে দাও সি এ, বি এর কনসেন্ট্রেশন ধরে দাও সিবি, এরকম যদি হয়, তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ দ্য রিয়াকশন হবে কে ইন্টু সি এ টু দি পাওয়ার আলফা, সিবি টু দি পাওয়ার বিটা, ডট 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 ডট, যেখানে আলফাটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু এ, বিটাটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু বি, আর মানে অ্যান্ড সো অন, মানে আরো যদি রিয়াকশন থাকে সেইটা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস ডট 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 এটা যোগ করলাম,
যোগ করে ধরে নাও n হলো, nটা হচ্ছে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে লিখলাম না, এই কেটাকে, সেটা এখানে বলো বা এখানে বলো, এই কেটাকে বলা হয় স্পেসিফিক রেট, স্পেসিফিক রেট অফ রেট কনস্ট্যান্ট। তাহলে আমি এইটুকু যা বললাম, এইটা কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সঙ্গে রিলেটেড না, এটা কিন্তু কেমিক্যাল কাইনেটিক্সে কিন্তু এই জিনিসটা আমাদের লাগবে। এটা আমরা পরে যখন কেমিক্যাল কাইনেটিক্সের চ্যাপ্টারটা পড়বো তখন কিন্তু ডিটেল এই চ্যাপ্টারটা আমরা দেখব। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এইটুকু জাস্ট বোঝার চেষ্টা করো যে ধরো ধরো এরকম, মানে জাস্ট সিম্পলি এইটুকু মনে রাখলেই চলবে, এইটা এইটা মনে রাখলেই তোমার চলবে। তো যদি এরকম সিচুয়েশন হয় যে তোমার ধরো মানে এ প্লাস বি প্লাস ডট 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 অনেকগুলো রিয়াক্ট্যান্ট আছে, করে তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, তখন রেট অফ দ্য রিয়াকশনকে এইরকম ভাবে লিখতে পারা যায়। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, এবারে তুমি এই এই পার্টিকুলার জায়গাটা ফিরে এলো, কনসিডার দ্য রিভার্সেবল ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন, এইটা। আচ্ছা, এক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার যেটা আমি বলেছিলাম, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ভি অফ এফ, সেটাকে তুমি লিখতে পারবে। দেখো এইখানে যে রিভার্সেবল রিয়াকশনটাকে কনসিডার করেছো না, এই ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কে ওয়ান আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কে মাইনাস ওয়ান বলো, তাহলে এইরকম ভাবে লেখা যায় যে রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন কে ওয়ান ইন্টু ওই অবস্থাকে রিয়াকশনটা আছে ধরে নাও এ, তার পাওয়ার আছে নিউ এ। আচ্ছা, এমনি বলি যে একটা স্টেপে যদি কোনো রিয়াকশন ঘটে তাহলে এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা হচ্ছে অর্ডার হয়, মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন যদি হয় তাহলে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাই হচ্ছে তোমার অর্ডার হয়। ঠিক আছে, সেই জন্য আমি লিখছি যে ফরওয়ার্ড রিয়াকশনটা কে ওয়ান ইন্টু সি এ টু দি পাওয়ার নিউ এ ইন্টু সিবি টু দি পাওয়ার নিউ বি ডট 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 ডট, আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ভি বিটা হচ্ছে কে অফ মাইনাস ওয়ান সি ডি, তার পাওয়ার হচ্ছে নিউ ডি, সি ই তার পাওয়ার নিউ ই ডট ডট ডট, এইটা। তাহলে ওই ল মাস অ্যাকশন থেকে তুমি এটাকে লিখতে পারলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনটা এরকম দেখতে, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা এরকম দেখতে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে তোমার কনসেন্ট্রেশন গুলো, আচ্ছা এইরকম ভাবে লিখেছি না, দেখো এইটাকে তুমি এইরকম করে লিখতে পারো, অনেকে এইরকম করেও লেখে। এই কনসেন্ট্রেশন সি এ লিখলাম, এটা হচ্ছে সি বি লিখলাম, এটাকে সি ডি লিখলাম, এটাকে সি ই লিখলাম, আমি এরকম করে লিখেছি আর। আচ্ছা দেখো, একদম শুরুতে কি হচ্ছে, শুধুমাত্র রিয়াকশন ছিল, প্রোডাক্ট কিছু ছিল না, সেই মানে শুরুতে শুধুমাত্র ফরওয়ার্ড রিয়াকশনই ঘটবে। আচ্ছা, এবারে কত সময় যাবে তখন কি হবে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন গুলো কমবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন গুলো বাড়বে। আচ্ছা, এবারে যেহেতু রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে যে মানে কনসেন্ট্রেশন গুলোর পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তা যত সময় যাবে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে বলে ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা কমছে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে বলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা হচ্ছে তোমার বাড়ছে। একটা সিচুয়েশন আসবে যখন তুমি দেখবে যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে গেছে, তাহলে মানে ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড, if sufficient time is allowed, then a situation will arise when rate of forward reaction should be equal to rate of backward reaction. Then we say that an equilibrium has been established. An equilibrium has been established. তো তখন আমি বলবো যে ইকুইলিব্রিয়ামটা তোমার এস্টাবলিশড হয়ে গেছে, সাম্যাবস্থায় চলে এসেছে। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে ইকুইলিব্রিয়াম যখন তুমি কনসিডার করছো তখন কি হচ্ছে, একটা রিভার্সেবল রিয়াকশন তোমায় কনসিডার করতে হবে, যে শুরুতে শুধুমাত্র ফরওয়ার্ড রিয়াকশন করছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন করছে না। যত সময় যাচ্ছে তত রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে বলে ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা কমছে, আর প্রোডাক্ট যত তৈরি হচ্ছে
ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা কিন্তু প্রোডাক্টের কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে যত সময় যাবে প্রোডাক্ট তত তত তৈরি হচ্ছে বলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা বাড়ছে। এবার এরকম একটা সিচুয়েশন আসবে যখন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়ে যাবে বা VF ইকুয়াল টু VB হয়ে যাবে। দেন উই সে দ্যাট অ্যান ইকুইলিব্রিয়াম উইল বি এস্টাবলিশড। তখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়ে যাবে। ঠিক আছে? আর এবার যখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়ে গেল তখন আমি মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট সমান হয়ে গেছে। তখন অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে না, এই ধরো এই এর কনসেন্ট্রেশনটা একটা স্পেসিফিক ভ্যালু সি এ ইকুইলিব্রিয়ামে গিয়ে পৌঁছাচ্ছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন একটা স্পেসিফিক ভ্যালু সিবি ইকুইলিব্রিয়ামে গিয়ে পৌঁছাচ্ছে, ডি এর কনসেন্ট্রেশনটা তার ইকুইলিব্রিয়াম ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে, ই এর কনসেন্ট্রেশনটা তার ইকুইলিব্রিয়াম ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে। এইটা তাহলে এখানে কি হবে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়ে যাচ্ছে। মানে তুমি লিখতে পারছো K1 ইন্টু সি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, সিবি তার কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি, this should be equal to K minus 1 CD at equilibrium তার পাওয়ার নিউ ডি, CE at equilibrium তার পাওয়ার নিউ ই এর সঙ্গে তোমার সমান হবে। এটা মানে এমনি যে কোনো মুহূর্তে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এখানে রেটগুলো এখানে লেখা হয়েছে। এবার যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছে তখন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনগুলো বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন স্পেসিফিক ভ্যালুতে পৌঁছাচ্ছে। তাই ইকুইলিব্রিয়ামটাকে বোঝার জন্য আমি ব্র্যাকেটের মধ্যে এই ইকুইলিব্রিয়ামটাকে লিখে দিই। আর এবারে আমি একটা ক্যাপিটাল কে লিখলাম, যে কেটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের রেশিও। সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে সিডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ডি, সিই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট 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 ডিভাইডেড বাই সি এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে নিউ এ, সিবি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি অ্যান্ড সো অন। তাহলে এই যে ক্যাপিটাল কেটা মানে যেটা বেসিক্যালি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের রেশিও, এটাকেই বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা যে সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে বা রেট ল দিয়ে যদি তোমাকে ইকুইলিব্রিয়ামটাকে বুঝতে হয় তাহলে একটা রিভার্সেবল রিঅ্যাকশন কনসিডার করতে হবে। শুরুতে শুধুমাত্র ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে, যত সময় যাবে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা কমে যাবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা বাড়বে। একটা সময় আসবে যখন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়ে যাবে, তখন তুমি বলবে যে বিক্রিয়াটা একটা সাম্যাবস্থায় চলে এসছে। এবং সাম্যাবস্থা যখন চলে এলো, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট রেশিওটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটাকে তুমি এইরকম ভাবে এক্সপ্রেস করতে পারছো। দেখো তো যতটুকু বলেছি বুঝতে পেরেছো? পরিষ্কার? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবারে এইখানে দু তিনটে পয়েন্ট একটুখানি তোমার বোঝার দরকার আছে। দেখো আমি এখানে লিখে রাখছি, সেটা এখানে লিখে রাখছি। আচ্ছা, এই যে ইকুইলিব্রিয়ামটা মানে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা আমি বলছি, এখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। মানে রাসায়নিক সাম্য কিন্তু একটা গতিশীল সাম্য। এই যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, কেন ডাইনামিক ইকুইলিব্রিয়াম? আচ্ছা দেখো, যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেল তখন এক্সটার্নাল কন্ডিশন যদি তুমি কিছু চেঞ্জ না করো, বাহ্যিক কোনো পরিবর্তন যদি না করো, তাহলে না রিঅ্যাকট্যান্ট ও প্রোডাক্টের কনসেন্ট্রেশনের আর ফার্দার কোনো চেঞ্জ হয় না। তো সেখান থেকে মনে হতে পারে রিঅ্যাকশন বুঝি বন্ধ হয়ে গেছে, কারণ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না। তুমি সেখান থেকে বলতে পারো বুঝি ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, সরি বিক্রিয়াটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু বিক্রিয়াটা বন্ধ হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে রেটে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই রেটেই কিন্তু প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টে ফিরে আসছে। তার ফরওয়ার্ড রিঅ্যাকশনে কিন্তু রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা কমলো, মানে যে রেটে কমছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের থ্রু দিয়ে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ততটাই বেড়ে যাচ্ছে, বা ফরওয়ার্ড রিঅ্যাকশনের থ্রু দিয়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যতটা বাড়ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের থ্রু দিয়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশন এক্স্যাক্টলি ততটাই কমে যাচ্ছে, এমন করে যাতে করে তোমার দেখতে পাচ্ছ রিঅ্যাক্টর ও প্রোডাক্টের আর কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না।
সেখান থেকে তোমার মনে হতে পারে রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তা অ্যাকচুয়ালি হচ্ছে না, বিক্রিয়াটি কিন্তু চলছে। শুধু যেটা তফাৎ সেটা হচ্ছে এখন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনটা একই রেটে ঘটছে। এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। তা যেটা কথা হচ্ছে যে তাহলে কেন ডায়নামিক ইকুইলিব্রিয়াম হচ্ছে, তাহলে আমি যেটা বললাম যে অ্যাট ইকুইলিব্রিয়াম, বা অন্যভাবে বলছি হোয়েন ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড, when equilibrium has been established, then concentrations of reactants and products are not changed unless the external conditions are changed। মানে এক্সটার্নাল কন্ডিশন চেঞ্জ না করলে রিঅ্যাক্টর ও প্রোডাক্টের কনসেন্ট্রেশনে আর কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে ইট সিমস মনে হচ্ছে, ইট সিমস দ্যাট reaction has been stopped, but this is not true. So even at equilibrium, reaction proceeds. The only restriction is at equilibrium rate of forward and backward reaction, are equal. Hence chemical equilibrium is a ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে বুঝতে পারলে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম না ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম কেন? এটা কি পরিষ্কার হলো জিনিসটা? ঠিক আছে, এটা আচ্ছা, সেটা একটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হচ্ছে। দেখো আমি যতটুকু বলেছি কারো কি অসুবিধা আছে? পরিষ্কার করে বলো, অসুবিধা থাকলে আমি আবার বলবো। ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা এবারে নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে যে মানে ধরো যদি এমন হতো ইফ ডেল্টা নিউ বলে একটা টার্ম বলছি, সেটা হচ্ছে তোমার ধরো নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট ডট ডট, অর্থাৎ প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট মাইনাস নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট 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 ডট। এটা আমি ডেল্টা নিউ বলে একটা টার্ম ডিফাইন করছি, আমরা লেট বলি। লেট ডেল্টা নিউটা হচ্ছে সাম অফ দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য প্রোডাক্ট মাইনাস সাম অফ দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিঅ্যাক্টর। মানে এটা বেসিক্যালি হচ্ছে এই সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টস অফ প্রোডাক্ট এইটা মাইনাস সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ রিঅ্যাক্টর। প্রোডাক্টের এই যে এখানে যেমন ধরো যে রিঅ্যাকশনটা তুমি কনসিডার করেছিলে, এখানে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো নিউ ডি নিউ ই এসব সেগুলোকে যোগ করলাম, মাইনাস নিউ এ নিউ বি ইত্যাদিগুলো করলাম, মানে সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য প্রোডাক্ট মাইনাস সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিঅ্যাক্টর, সেটা হচ্ছে ডেল্টা ডি। আচ্ছা দেখো এইখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যদি এমন হয় তাহলে কনসেন্ট্রেশন একটা ইউনিট আছে, ধরে না মোল পার লিটার। এবারে নিউ ডি আর নিউ ই যোগফল আর নিউ এ নিউ বি যোগফল এদের যদি সমান না হয় তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা ইউনিট থেকে যাচ্ছে।
তাহলে এই এই যে এইটাকে যদি তুমি ইকুয়েশন 1 বলে দাও, সেখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে ফ্রম ইকুয়েশন 1 it is clear that if delta nu not equal to 0, then equilibrium constant k has a unit. আমি এক্সাম্পল হিসেবে বলছি, ধরো ধরো তুমি এইটা করছো, জাস্ট সিম্পলি খুব সহজ, নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস থেকে ধরো তৈরি হয়েছে 2 অ্যামোনিয়া গ্যাস। তার ক্ষেত্রে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তুমি এইরকম ভাবে লিখতে পারো। ধরো আমি এইভাবে বললাম, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া অ্যাট ইকুইলিব্রিয়াম তার স্কোয়ার হবে ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন তার পাওয়ার 3 হবে ইন্টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে 3 হলো। তা যেরকম ভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ডিফাইন করে দেখো, প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 2, নাইট্রোজেনের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, হাইড্রোজেনের হচ্ছে 3, তাহলে এইটা হলো। আর এবারে পরিষ্কার দেখো, ইফ ইউনিট অফ কনসেন্ট্রেশন ইজ ধরে নাও মোল পার লিটার, দেন কে হ্যাজ দ্য ইউনিট অফ মোল টু দি পাওয়ার -2 লিটার স্কয়ার। কারণ দেখো এখানে কনসেন্ট্রেশনের স্কোয়ার আছে, নিচে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 4 আছে, তার মানে 1 বাই কনসেন্ট্রেশন স্কোয়ার, 1 বাই কনসেন্ট্রেশন কারণ 1 বাই মোল স্কোয়ার এল টু দি পাওয়ার -2, উপরে চলে গেলে মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার। এইটা দেখো, এই দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইউনিট চলে এলো। তার মানে যেটা বলছিলাম যে এই পার্টিকুলার কেসে ডেল্টা নিউটা কত, প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 মাইনাস 1 প্লাস 3, অর্থাৎ তোমার -2, যেটা নট ইকুয়াল টু 0। মানে ডেল্টা নিউটা যদি নট ইকুয়াল টু 0, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইউনিট থেকে যাচ্ছে। আবার ধরো যদি তুমি এইটা করতে, হাইড্রোজেন গ্যাস প্লাস I2 গ্যাস থেকে যখন তোমার 2HI তৈরি হচ্ছে এইটা, তার ক্ষেত্রে ডেল্টা নিউটা কত হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 1, মানে তোমার 0 হয়ে গেল। তাহলে ইন দিস কেস ইকুইলিব্রিয়াম কে ইজ ইউনিটলেস, কেটা তখন তোমার ইউনিটলেস হবে। যেমন তুমি যখন লিখবে দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে, কি হবে এখানে HI এর কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন অফ HI অ্যাট ইকুইলিব্রিয়াম তার স্কোয়ার, নিচে কনসেন্ট্রেশন অফ H2 অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু কনসেন্ট্রেশন অফ I2 অ্যাট ইকুইলিব্রিয়াম। দেখো উপরেও কনসেন্ট্রেশন স্কোয়ার, নিচেও কনসেন্ট্রেশন স্কোয়ার, অর্থাৎ এটা ইউনিটলেস হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখছো, তখন দেখতে পাচ্ছ ডিপেন্ডিং অন ডেল্টা নিউটা নট ইকুয়াল টু 0 কিনা, তার উপরে নির্ভর করে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিট থেকে যাচ্ছে। তো এই জায়গাটা পরিষ্কার হয়েছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা। এবারে হচ্ছে একটা গন্ডগোল আছে, মানে লোকে কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকেই পুরোটাকে বুঝে নিতে পারতো, ঠিক আছে, কিন্তু কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু একটা ইউনিট থেকে যাচ্ছে, এটা তুমি একটা মাথায় রাখো। এইটা মানে আমি যেটা বুঝতে পারছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা ইউনিট আছে, তার মানে এই যে যেটা বলা হচ্ছে এখানে, এই জায়গাটা একটুখানি ভালো করে দেখো, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইফ ডেল্টা নিউটা নট ইকুয়াল টু 0, দেন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হ্যাজ এ ইউনিট। এবার এইখানে আমি ভালো করে 3টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, মানে এটা সত্যি না মিথ্যে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে যে এবারে ইকুইলিব্রিয়ামটাকে যদি তুমি থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, ইকুইলিব্রিয়াম ফ্রম থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ, মানে ইকুইলিব্রিয়াম ফ্রম থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ। থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি ইকুইলিব্রিয়ামটাকে দেখো, গল্পটা হচ্ছে এরকম ভাবে স্টার্ট হচ্ছে। ধরো তুমি এই যে রিয়াকশনটা তুমি কনসিডার করছো, ফর দ্য রিয়াকশন নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস ডট ডট ডট
রিভার্সেবল সাইন দিয়ে ধরো নিউ ডি ডি প্লাস নিউ ই ই প্লাস ডট ডট ডট, এটা যদি হয় এটা একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন। তার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে যাকে বলা হয় ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম। এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্মটা এইভাবে লিখতে হয়, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস RT ln activity of D তার পাওয়ার নিউ ডি, activity of E তার পাওয়ার নিউ ই ডট 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 বাই activity of A তার পাওয়ার নিউ এ ইন্টু activity of B তার পাওয়ার নিউ বি ডট 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 ডট, এইভাবে লিখতে হয় এইটা। আচ্ছা, যেখানে AI যেটা সেটা হচ্ছে activity of the ith component বা ith chemical species, ith species, ith species, মানে ওই জন্য প্রত্যেকটা রিয়াক্টর বা প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি হয়েছে। আচ্ছা, এইখানে এই অ্যাক্টিভিটি জিনিসটা কি, দেখো অ্যাক্টিভিটিটা না যেটা হচ্ছে যে সেটা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন, মানে আমি পরে দেখাবো। ধরো এই যে অ্যাক্টিভিটিটা সেটাই হচ্ছে কোথাও কোথাও তোমার কনসেন্ট্রেশনের সঙ্গে সমান হয়ে যাবে, কোথাও কোথাও একটা পার্শিয়াল প্রেশারের সঙ্গে সমান হয়ে যাবে। এটা যেমন জিজ্ঞেস করছিলেন যে অ্যাক্টিভিটি জিনিসটা কি, অ্যাক্টিভিটি মানে সক্রিয়তা, যেটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। এই অ্যাক্টিভিটিটা বিভিন্ন সিচুয়েশনে হচ্ছে বিভিন্ন, কোথাও কোথাও মানে তোমার সেটা তোমার মানে কনসেন্ট্রেশনের সঙ্গে সমান, কোথাও কোথাও সেটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেশারের সঙ্গে সমান। অ্যাক্টিভিটি অফ দ্য ith স্পিসিস এটা কিন্তু একটা ইউনিটলেস কোয়ান্টিটি, ইট ইজ অ্যান ইউনিটলেস কোয়ান্টিটি। এটা এবারে সেই অ্যাক্টিভিটিটা বিভিন্ন সিচুয়েশনে কেমন বিভিন্ন বিভিন্ন হচ্ছে সেটা আমি পরে তোমাকে দেখাচ্ছি। তাহলে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম থেকে এইটা। আচ্ছা, আরেকটা হচ্ছে ডেল্টা জি জিরোটা হচ্ছে gives free energy of the reaction at standard state, gives free energy of the reaction at স্ট্যান্ডার্ড। দেখো তোমরা স্ট্যান্ডার্ড স্টেট এই জিনিসটা থার্মোকেমিস্ট্রি যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল। তাহলে স্ট্যান্ডার্ড স্টেটে গিভস ফ্রি এনার্জি অফ দ্য রিয়াকশনস হচ্ছে তোমার ডেল্টা জি জিরো, আর ডেল্টা জিটা হচ্ছে জাস্ট সিম্পলি গিভস ফ্রি এনার্জি অফ দ্য রিয়াকশন। কোনো স্ট্যান্ডার্ড স্টেট উল্লেখ করা হচ্ছে না, গিভস ফ্রি এনার্জি অফ দ্য রিয়াকশন। আর বাকিগুলো দেখো এই যে অ্যাক্টিভিটিগুলো বলা আছে এইটা। আচ্ছা, এইটাকে কেউ সংক্ষেপে এইরকম ভাবে লিখতে পারে, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস RT সামেশন ওভার আই নিউ আই ln AI। আচ্ছা ছেড়ে দাও, এটা তোমার সমস্যা হবে, এখন বাদ দাও, এটা আমি পরে না হয় দেখাচ্ছি। তাহলে দেখো, তাহলে এটাকে এইরকম ভাবে লিখতে পারা যায়, মানে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম এইটা একটা ইকুয়েশন। হ্যাঁ, সেই ইকুয়েশনটা তুমি এইরকম ভাবে লিখবে, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস RT ln এইখানে যে প্রোডাক্টগুলো আছে তাদের অ্যাক্টিভিটি রেজ টু সার্টেন পাওয়ার, বা রিয়াক্ট্যান্ট যেগুলো তাদের অ্যাক্টিভিটি রেজ টু সার্টেন পাওয়ার, এখানে থেকে প্রত্যেকটা টার্মের মানে বলা হয়েছে। তাহলে এই ইকুয়েশনটা বুঝতে পারলে, ঠিক আছে, এই কথাটা বুঝতে পেরেছো? ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্মটা আমি যেটা যেখানে প্রত্যেকটা টার্মের, আমি এই ডেরিভেশনটাকে করছি না, প্রত্যেকটা টার্মের মানে বলে দিলাম, সেই মানেগুলো পরিষ্কার, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হয়, ইকুইলিব্রিয়ামে ডেল্টা জিটা জিরো হয়। আমি দেখিয়েছিলাম যখন আমি করলাম যে তোমার মানে গিভস ফ্রি এনার্জি টার্মস ইকুইলিব্রিয়ামটাকে ডিফাইন করছে এইরকম ভাবে যে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে তখন ডেল্টা জিটা জিরো হয়, আর ডেল্টা জিটা নেগেটিভ হয় একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য, মানে গিভস ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম হচ্ছে কমতে থাকে। এবারে কমে 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 সে যখন তার মিনিমাম ভ্যালুতে পৌঁছাবে তখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হয়, সেখানে অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জিটা হচ্ছে জিরো। তাহলে এবারে দেখো এই যে ইকুয়েশনটা যদি ডেল্টা জি জিরো হয় তাহলে কি হবে, ডেল্টা জি জিরোটা হয়ে গেল তখন মাইনাস RT ln। এবারে দেখো এখানে এই যে
মানে এমনিতে তো আর ডেল্টা জিটা জিরো নয়, যখন ইকুইলিব্রিয়ামটা পৌঁছে যাচ্ছে তখন ডেল্টা জি জিরোটা জিরো। তাহলে সেই কন্ডিশনে এই অ্যাক্টিভিটি অফ দ্য ডি তার ইকুইলিব্রিয়াম ভ্যালুতে চলে এলো, তার পাওয়ার নিউ ডি। অ্যাক্টিভিটি অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ভ্যালুতে চলে এলো, তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট 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 বাই অ্যাক্টিভিটি অফ এ তার ইকুইলিব্রিয়াম ভ্যালুতে চলে এলো, তার পাওয়ার হচ্ছে নিউ এ। আর অ্যাক্টিভিটি অফ বি অ্যাট ইকুইলিব্রিয়ামে চলে এলো, তার পাওয়ার হচ্ছে নিউ বি। এটা এইরকম ভাবে লিখলাম। আচ্ছা মানে দেখো এই যে ভেতরের কোয়ান্টিটিটা সেটাকে নাম দিচ্ছি মাইনাস আরটি এল এন। ধরো আমি কে এ বললাম, এই অ্যাক্টিভিটি টার্মসে বলেছি বলে কে এ বলছি, ডেল্টা জি জিরোটা হয়ে গেল তোমার মাইনাস আরটি এল এন কে এ, বা তুমি কে এ এখান থেকে লিখতে পারছো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি। কে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি, মানে ডেল্টা জি জিরো যদি মাইনাস আরটি এল এন কে এ হয় তাহলে কে এটা হয়ে গেছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি। ঠিক আছে, এটা হলো হলো তাহলে দেন উই ক্যান রাইট দেখো এখন ডেল্টা জিটা হয়ে যাচ্ছে, একটা হচ্ছে প্রথম পার্টটা মাইনাস আরটি এল এন কে এ হয়ে গেল, মানে এই যে ডেল্টা জি জিরো তো মাইনাস আরটি এল এন কে হয়ে গেল। তাহলে এই যে ভ্যান অফ ইকুয়েশনে ডেল্টা জিরো জিরো, দেন উই ক্যান রাইট দ্য ভ্যান অফ ইকুয়েশন বা ভ্যান অফ রিয়াকশন আইসোথার্ম অ্যাজ ডেল্টা জিরো টু মাইনাস আরটি এল এন কে প্লাস এইটাকে লিখলাম আরটি এল এন কিউ, লিখলাম এরকম করে লিখলাম, যেখানে কিউটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ ডি তার পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই তার পাওয়ার নিউ ই ডট 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 বাই অ্যাক্টিভিটি অফ এ তার পাওয়ার নিউ এ, অ্যাক্টিভিটি অফ বি তার পাওয়ার নিউ বি ডট 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 ডট। এটাকে বলা হয় রিয়াকশন কোশেন্ট এইটা। আর কে এ যখন তুমি বলছো তখন দুটো একই রকমের দেখতে, শুধু তফাৎটা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছাচ্ছে না আরবিট্রারি কন্ডিশনে, এই আরবিট্রারি কন্ডিশনে যেটা সেটা হচ্ছে তোমার বেসিক্যালি কিউ, আর ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে সেটা হয়ে যাবে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কে এ যেটা এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট 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 বাই অ্যাক্টিভিটি অফ এ at equilibrium তার পাওয়ার নিউ এ, অ্যাক্টিভিটি অফ বি at equilibrium তার পাওয়ার নিউ বি ডট ডট ডট। এইটা হচ্ছে তোমার একটা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অর দ্য থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো এইটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে এই যে ইকুয়েশনটা, মানে এইটাও একটা ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম। তাহলে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্মটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, আর এটা এইরকম ভাবেও লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি জাস্ট মানে থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিফাইন করলাম। তার জন্য স্টার্টিং ইকুয়েশন ওখানে যেমন ল অফ মাস অ্যাকশন দিয়ে শুরু করতে হলো, এখানে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম দিয়ে শুরু করতে হলো। ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম দিয়ে শুরু করে তুমি মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইরকম ভাবে পেয়ে যাচ্ছ, কে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি, বা ডেল্টা জি জিরো হচ্ছে মাইনাস আরটি এল এন কে এ। এইটা হচ্ছে, বোঝা গেল কি এখন পর্যন্ত? ঠিক আছে জিনিসটা, কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার একটা ব্যাপার দেখো, সেটা হচ্ছে যে যে যেহেতু এনি exponential or logarithmic quantity must be unitless, then equilibrium constant K must be unitless or dimensionless। তা কি হচ্ছে দেখো, যে আমি তো কিভাবে ডিফাইন করছি, ডেল্টা জি যেটা মাইনাস আরটি এল এন কে, তাহলে লগের মধ্যে আর্গুমেন্ট সবসময় ইউনিটলেস হবে।
বা তুমি ধরো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বলছো, তাহলে ওয়াইটা সার্টেনলি হচ্ছে ইউনিটলেস নাম্বার হবে। তাহলে এক্সপোনেনশিয়াল বা লগারিদমিক কোয়ান্টিটি কোনো ইউনিট থাকে না। তাহলে যদি ইউনিট না থাকে তাহলে পরিষ্কার হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে মাস্ট বি ইউনিটলেস, বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এ ধরো যেভাবে লেখা হচ্ছে কে এটা মাস্ট বি ইউনিটলেস। কি হলো দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যেহেতু এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি বা লগারিদমিক কোয়ান্টিটিটা হচ্ছে ইউনিটলেস হয়, সেই জন্য আমি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ডিফাইন করলাম সেটা হ্যাজ টু বি ইউনিটলেস। এবার মজা দেখো, তাহলে এখানে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেস, আর এইখানে কি বলা হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা ইউনিট থেকে যাবে যদি তোমার ওই ডেল্টা নিউটা নট ইকুয়াল টু জিরো হয়। কোথায় একটা লিখলাম এখানে, এই যে ডেল্টা নিউটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে বলছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিট থেকে যাবে। আর এখানে কি বলছে না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হ্যাজ টু বি ইউনিটলেস। তাহলে দেখো একটা অ্যানোমালি চলে আসছে বা কন্ট্রাডিকশন চলে আসছে, তাহলে সেই কন্ট্রাডিকশন তুমি কেমন করে রিজলভ করবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিফাইন করে এইরকম ভাবে, যেটা ডেল্টা জি জিরো হচ্ছে মাইনাস আরটি এন কে, বা কে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি, তাহলে সেটা কিন্তু ইউনিটলেস হবে। বুঝতে পেরেছো? হয়েছে? হ্যাঁ, তাহলে এবারে কোশ্চেনটা হচ্ছে এই অ্যানোমালিটা তুমি কি করে রিজলভ করবে। হাউ ক্যান অল রিজলভ দিস প্যারাডক্স বা অ্যানোমালি। এই অ্যানোমালিটা তুমি কেমন করে রিজলভ করবে? আচ্ছা, তখন কি বলা হচ্ছে যে থার্মোডাইনামিক্সটাকে সবসময় গুরুত্ব দিচ্ছে, মানে যে কোনো স্ট্যান্ডার্ড বই, মানে ভালো বইগুলো সবসময় থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে যেটা করেছে সেটাকেই তোমায় গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, তারা কি বলছে, যে বলছে ধরো যদি এমন হতো যে ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, তখন অ্যাক্টিভিটিটাকে লিখতে হয় এই কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সি জিরো, এইরকম ভাবে, মানে আই এর ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে সিআই বাই সি জিরো লিখতে হয়, যেখানে তোমার সি জিরোটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 1 মোল পার লিটার। তার মানে এই যে অ্যাক্টিভিটিটা বলছে না, যে অ্যাক্টিভিটি জিনিসটা কি, যদি একটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয় তখন অ্যাক্টিভিটিকে লিখতে হয় সিআই বাই সি জিরো, হয় সি জিরো হচ্ছে 1 মোল পার লিটার। আচ্ছা, এবারে ফর আইডিয়াল গ্যাস যদি হতো তখন এআইটাকে তুমি লিখতে পারতে পিআই বাই পি জিরো, যেখানে পি জিরোটা হচ্ছে তোমার 1 বার এটা, আর পিআইটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেশার অফ আই স্পিসিস। এটা তাহলে আইডিয়াল গ্যাস যদি হয় অ্যাক্টিভিটিকে পিআই বাই পি জিরো ফর্মে লিখতে পারো। একটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, এই সলিউশনটা যে লিকুইড সলিউশন হতে পারে বা গ্যাসিয়াস মিক্সচারও হতে পারে, যা কিছু বলো না কেন, সেখানে অ্যাক্টিভিটি তুমি সিআই বাই সি জিরো লিখতে পারবে, এখানে এআইটা পিআই বাই পি জিরো লিখতে পারবে, অ্যান্ড সো অন। আচ্ছা, এইরকম ভাবে যদি তুমি লেখো তাহলে দেখো, তাহলে তুমি এই দু রকমের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা লিখতে পারো। তাহলে দেয়ার আর টু অর thermodynamic equilibrium constant, তোমার দেয়ার আর মানে দেয়ার আরটা লেখা হয়নি, দেয়ার আর দুটো টু অর থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে। টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে। একটা কি, একটা হচ্ছে তোমার কেসি, আর একটা হচ্ছে কেপি, সরি, একটা হচ্ছে তোমার কেসি, আমি যেটা কে এ দিয়ে লিখেছিলাম সেটাই যদি তোমার আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয় তাহলে কেসি লিখবো। তাহলে কেসিটা কেমন করে লিখবো, দেখো একটা জিনিস খেয়াল করো, এইখানে যখন তুমি লিখছিলে এইখান থেকে তুমি দেখলে বুঝতে পারবে, এই যে এইখানে বলে দিয়েছিলাম যে অ্যাক্টিভিটিটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে অ্যাক্টিভিটিটাকে যখন তুমি একটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য জাস্ট ডিরেক্টলি কনসেন্ট্রেশন লেখা যাবে সিআই বাই সি জিরো করতে হবে, যাতে করে এই পুরো জিনিসটা ইউনিটলেস হয়।
বা যখন প্রেশারের টার্মসে লিখবো তোমাকে পিআই বাই পি জিরো করতে হবে যাতে ওভারঅল জিনিসটা ইউনিটলেস হয়। কিন্তু এআইটা যদি শুধুমাত্র সিআই বলে দিতাম বা এআইটা শুধুমাত্র পিআই বলে দিতাম তাদের ইউনিট থেকে যেত, কিন্তু অ্যাক্টিভিটির কোনো ইউনিট থাকে না। তাহলে কেসিটাকে তুমি লিখতে পারবে যে তোমার দেখো কনসেন্ট্রেশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো, তার পাওয়ার হচ্ছে নিউ ডি, কনসেন্ট্রেশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো, তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট 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 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো, তার পাওয়ার হচ্ছে তোমার নিউ এ, কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো, তার পাওয়ার হচ্ছে নিউ বি ডট ডট ডট। তাহলে এইটা হলো কেসি। এবারে দেখো এইখানে কিন্তু দিস ইজ ইউনিটলেস। আমি এই যে সি জিরো দিয়ে ভাগ করে দিই, যেখানে সি জিরোটাকে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যেটা 1 মোল পার লিটার, দেখো এটা তোমার ইউনিটলেস হয়ে গেল। তার মানে এইখানে যে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখেছিলে, দেখো এইখানে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখেছিলে, এই যে কেটা, এই কেটাকে তুমি কে সি বলতে পারো, কারণ ইন টার্মস অফ তোমার কনসেন্ট্রেশনটা লিখেছে এটা কে সিটা। তাহলে এইটার সঙ্গে এই যে ইকুয়েশন ওয়ানটার সাথে এইখানে ধরো যদি ইকুয়েশন একটা তুমি বলো, ইকুয়েশন টু বা কিছু যদি তুমি বলো, ইকুয়েশন টু ধরো, এই দুটো তফাৎ দেখো। তাহলে আগের মতোই পুরো জিনিসটা আছে, শুধু এখানে কেটা হচ্ছে একটা সি জিরো দিয়ে ভাগ হয়ে গেছে, যাতে করে ওভারঅল জিনিসটা তোমার ইউনিটলেস হয়ে যায়। তাহলে বুঝতে পারছো যেটা কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিফাইন করা হয়েছিল সেটা ঠিকঠাক নয়। থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিফাইন করতে হবে, এবং কেসির ডেফিনেশনে কিন্তু এই সি জিরো দিয়ে যে সুইটেবল ভাগটা হচ্ছে, এই ভাগটা তোমাকে দিতে হবে। এই ভাগটা যদি তুমি না দাও তাহলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে। মানে এতে কি হবে, ইউনিটটা কেটে যাবে। মানে যদি কনসেন্ট্রেশন ইউনিটটা মোল পার লিটার হয় আর এটা 1 মোল পার লিটার, তাহলে ইউনিটটা কেটে গেল কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুটা কিছু পাল্টালো না। এই সি জিরো দিয়ে ভাগ করার সুবিধা হচ্ছে এইটা। বুঝতে পারছো? ঠিক একই রকম করে কে পি তুমি কিভাবে ডিফাইন করবে, একদম এইখান থেকে ডেফিনেশনটা আসছে। এই যে এখান থেকে এই যে কে, এইটাই কখনো কেসি, এটাই কখনো কেপি। এবারে যদি অ্যাক্টিভ মাসগুলোকে তুমি ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার লেখো, তার মানে কি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, তার পাওয়ার নিউ ডি, পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, তার পাওয়ার নিউ ই ডট ডট ডট, বাই পার্শিয়াল প্রেশার অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, তার পাওয়ার হচ্ছে তোমার নিউ এ, পার্শিয়াল প্রেশার অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, তার পাওয়ার হচ্ছে নিউ বি। এইটা তাহলে দেখো আবার এই পি জিরো দিয়ে ভাগ করার জন্য এটা কিন্তু পরিষ্কার তোমার ইউনিটলেস হয়ে যায়। দিস ইজ ইউনিটলেস। তাহলে দেখলে, তাহলে দেখো যেটা কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যেটা তুমি পাচ্ছ সেটা কিন্তু ভুলভাল, যেটা থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে পাচ্ছ সেটাই ঠিকঠাক, এবং সেখানে দেখো সবকিছু কনসিস্টেন্ট, তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কোনো ইউনিট থাকবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি জিনিসটা এখন পর্যন্ত? ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো যা বলেছি? আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে তুমি এই যে কোনো একটা কে এ বলো, কেপি বলো, কেসি বলো, যাই বলো, এটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি তো এইটা। আচ্ছা, এবারে এক্ষেত্রে ডেল্টা জি জিরোটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড gives free energy of the reaction, এইটা। আচ্ছা, this depends only on temperature, এটা শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে। আর ডেল্টা জি জিরোটা না স্ট্যান্ডার্ড স্টেটে কিউস এনার্জি সেটা শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করে। সেখানে হেন্স the two equilibrium constants such as Ka, Kc, Kp, etc.
এইটা ডিপেন্ড অনলি অন টেম্পারেচার, এটা শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করবে এইটা। এবং তারা প্রেশার ইন্ডিপেন্ডেন্ট, দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। ঠিক আছে, এটা হচ্ছে প্রেশার ইন্ডিপেন্ডেন্ট, এটা প্রেশার উপর ডিপেন্ড করে না, দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। এটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার অ্যান্ড অলসো অন দ্য addition of inner gas and also on the addition of inner gas or any impurity। তাহলে এইটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওই জন্যই তো এর নাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কেন? তার কারণটা হচ্ছে যে এটা শুধুমাত্র তোমার টেম্পারেচার উপরে নির্ভর করবে। কেন? কারণ ডেল্টা জি জিরো একটা স্ট্যান্ডার্ড স্টেটে ইউজড এনার্জি, আর স্ট্যান্ডার্ড স্টেট ডিফাইন করতে গেলে তোমার প্রেশারটাকে 1 বারে ফিক্স করে দিতে হয়। সেখানে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন, এখানে ডেল্টা জি জিরো যেহেতু শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করে, সেখানে যে ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, সেটা কে এ হতে পারে, কে সি হতে পারে, কে পি হতে পারে, তার শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করে, তার প্রেশারের উপরে বা কোনো ইনার গ্যাস অ্যাডিশন বা ইত্যাদি তার উপরে নির্ভর করে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে তোমার এই যে কে মানে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কে এ বলো, কে পি বলো, কে সি বলো, এরা আর কি, এরা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এইটা এটা কে এ, কে পি, কে সি যে কোনো ফর্মে তুমি লিখতে পারলে আর কি। এটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য stoichiometric representation of the reaction। মানে একটা এক্সাম্পল বলি, ধরো তুমি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন গ্যাস মিলে তৈরি হলো ধরো অ্যামোনিয়া গ্যাস। তাহলে এর ক্ষেত্রে ধরো আমি কেপিটাই বলছি, কেপিটা বের করছি, তাহলে কি হবে সেটা? পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, তার পাওয়ার হচ্ছে তোমার 2 হয়ে গেল। এখানে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো হলো, আর পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, তার পাওয়ার হচ্ছে 3 হয়ে গেল। এরকম ভাবে লিখলাম। আর এবারে ধরো আমি বললাম এই রিয়াকশনটাকে তুমি এইভাবে লিখছো, হাফ N2 গ্যাস প্লাস 3/2 H2 গ্যাস থেকে তোমার তৈরি হলো অ্যামোনিয়া। এর নতুন ক্ষেত্রে যদি ইকুইলিব্রিয়াম কেপি প্রাইম বলে, সেটা কি হবে তাহলে? পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, এইটা হবে কারণ স্টোইচিওমেট্রিক 1 বলে পাওয়ার কিছু যাচ্ছে না। এটা যে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন বাই পি জিরো, তার পাওয়ার হচ্ছে তোমার হাফ হলো, এটা ইকুইলিব্রিয়ামে। আর এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, তার পাওয়ার 3/2 হলো। এবং পরিষ্কার দেখো, যেটা তুমি যদি নিউমেরিক্যালি দেখো, এইটা জাস্ট সিম্পলি রুট ওভার অফ কেপির সঙ্গে সমান। মানে এটা যদি কেপি হয়, এই কেপি প্রাইমটা, এখানে দেখো এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ারটা নেই, এখানে পাওয়ার 1 ছিল, এর পাওয়ার হাফ হয়ে গেছে, এখানে যে পাওয়ার 3 ছিল, এর পাওয়ার 3/2 হয়ে যাচ্ছে, রুট ওভার অফ কেপির সঙ্গে সমান। তারপরে পরিষ্কার বুঝতে পারছো যে স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিঅ্যাকশন, তার উপরে কিন্তু তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা নির্ভর করে। ঠিক আছে, হলো? বুঝতে পেরেছো? ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি দেখো। কেপি কেসির মধ্যে তোমার সম্পর্কটা দেখছি। তাহলে আমি ধরে নিচ্ছি ফর এ গ্যাস ফেজ রিয়াকশন, for a gas phase reaction where all gases are
অ্যাজিউম টু বি আইডিয়াল, কেপিটা তুমি লিখলে কেমন করে, ধরো যে টিপিক্যাল রিয়াকশনটা তুমি কনসিডার করেছো তার জন্য পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 তার পাওয়ার হচ্ছে ধরো নিউ ডি, পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট 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 বাই হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 তার পাওয়ার হচ্ছে নিউ এ, পার্শিয়াল প্রেশার অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 তার পাওয়ার ধরে নাও তোমার নিউ বি। এটা ক্যাপিটাল লিখে ফেললাম, যে রিয়াকশনটাকে কনসিডার করেছিলাম তার জন্য কেপি হচ্ছে এইটা। আচ্ছা এবারে দেখো তোমার ফর আইডিয়াল গ্যাস যেহেতু পিভি ইকুয়াল টু এনআরটি, পি সমান লিখতে পারো এন বাই ভি আর টি, আর এন বাই ভিটা হচ্ছে কনসেন্ট্রেশন, এইটা তাহলে পি ইকুয়াল টু সি আর টি এটা। তাহলে এবারে দেখো তুমি এইখানে যেটা পার্শিয়াল প্রেশার আছে, হ্যাঁ সেটাকে তুমি চাইলে লিখতে পারো সি ডি অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু আর টি বাই P0, যেটা ছিল আর মানে পিটাকে তুমি জাস্ট সি আর টি, মানে এটাকে তুমি লিখতে পারো আইএসপি আর পিআই ইকুয়াল টু সিআই ইন্টু আর টি তুমি লিখতে পারছো। তাহলে আমি ডি এর জন্য পার্শিয়াল প্রেশার পি ডি এর জায়গায় লিখলাম কনসেন্ট্রেশন অফ ডি আর টি বাই P0 তার পাওয়ার হচ্ছে নিউ ডি। আচ্ছা এইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ই আর টি বাই P0 তার পাওয়ার হচ্ছে নিউ ই। এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম আর টি বাই P0 তার পাওয়ার হচ্ছে তোমার নিউ এ। এখানে কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম আর টি বাই P0 তার পাওয়ার হচ্ছে নিউ বি ডট ডট ডট, এটা মানে জাস্ট পার্শিয়াল প্রেশারগুলোকে তুমি ইন টার্মস অফ কনসেন্ট্রেশন এই যে পিআই ইকুয়াল টু সিআই ইন্টু আর টি এভাবে তুমি লিখে ফেলো। আচ্ছা এবারে কি করছি দেখো, এটাকে সিডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই C0 তার পাওয়ার নিউ ডি লিখলাম, কনসেন্ট্রেশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম, এখানে ইকুইলিব্রিয়ামটা লেখা হয়নি, হ্যাঁ এটা যে ইকুইলিব্রিয়াম বাই C0 তার পাওয়ার নিউ ই লিখলাম ডট 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 বাই কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই C0 তার পাওয়ার নিউ এ লিখলাম, কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই C0 এর পাওয়ার নিউ বি লিখলাম ডট 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 এইটা। আর তার সঙ্গে কি থাকছে দেখো, আমি তো এই যে C0 দিয়ে ভাগ করলাম মানে উপরে একটা C0 গুণ করতে হতো, তার মানে একটা C0 আর টি ডিভাইডেড বাই একটা P0 থাকছে, তার পাওয়ার হচ্ছে ডেল্টা নিউ, যেখানে দেখো ডেল্টা নিউটা হচ্ছে নিউ ডি প্লাস নিউ ই ডট 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 এইটা মাইনাস নিউ এ প্লাস নিউ বি ডট 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 এইটা। মানে মানে কি করলাম দেখো, এখানে আমি C0 দিয়ে ভাগ করে তো C0 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কি হবে C0 আর টি বাই P0 তার পাওয়ার নিউ ডি, এখানে হবে C0 আর টি বাই P0 তার পাওয়ার নিউ ই, আর নিচে থাকবে C0 আর টি বাই P0 তার পাওয়ার নিউ এ, C0 আর টি বাই P0 তার পাওয়ার নিউ বি। সবটাই যদি উপরে নিয়ে চলে যাও যদি, তাহলে কি হবে নিউ ডি প্লাস নিউ ইটা উপরে আছে বলে একটা পজিটিভ সাইন দিয়ে আসবে, আর নিউ এ নিউ বি ডিনোমিনেটরে আছে বলে উপরে গেলে একটা নেগেটিভ সাইন নিয়ে আসবে। তাহলে যে সাম অফ দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য প্রোডাক্ট মাইনাস সাম অফ দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিঅ্যাক্টর, সেটাকে আমি ডেল্টা নিউ বলছি। আর এবার খেয়াল করে দেখো দিস ইজ নাথিং বাট কেসি, এইটা তার সঙ্গে C0 আর টি বাই P0 তার পাওয়ার হচ্ছে ডেল্টা নিউ হয়ে গেল, তারপরে কেপি আর কেসি সম্পর্ক হচ্ছে এইটা হয়ে গেল, কেপি ইকুয়াল টু কেসি এটি C0 আর টি বাই P0 তার পাওয়ার ডেল্টা নিউ। তাহলে এইটা হলো কেপি কেসি সম্পর্কটা, ঠিক আছে? কেপি কেসি সম্পর্ক হচ্ছে এইটা, বোঝা গেল? বুঝছে? তোমার কাছে বুঝতে অসুবিধা হয়েছে কিছু? অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা দেখো তাহলে এবারে যদি এইটা হতো ইফ ডেল্টা নিউটা নট ইকুয়াল টু 0, দেন কি হবে, দেন কেপি আর কেসি তারা সমান হবে না। মানে যদি এইটা হয়ে যায় যে ডেল্টা নিউটা কিন্তু 0 হয়ে যেত, অর্থাৎ সাম অফ দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য প্রোডাক্ট আর সাম অফ দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিঅ্যাকশন যদি সমান হয়ে যেত, ডেল্টা নিউ 0 হয়ে গেলে কেপি ইকুয়াল টু কেসি হয়ে যেত। ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কেপি নট ইকুয়াল টু কেসি হয়ে যাবে। তাহলে ইফ ডেল্টা নিউ নট ইকুয়াল টু 0
দেন কেপি নট ইকুয়াল টু কেসি। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো কেপিটা হচ্ছে যখন স্ট্যান্ডার্ড স্টেট অফ প্রেসারের টার্মসে, আর কেসিটা হচ্ছে যখন স্ট্যান্ডার্ড স্টেটটা হচ্ছে কনসেন্ট্রেশনের টার্মস। তাহলে এখান থেকে তুমি কনক্লুড করতে পারো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দ্বারা, মানে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট depends on the choice of standard. স্ট্যান্ডার্ড সেটের চয়েসটা তুমি ইন টার্মস অফ প্রেসার বলছো না ইন টার্মস অফ কনসেন্ট্রেশন বলছো, তার মতো করে কিন্তু কেপিকেসি আলাদা হতে পারে। ঠিক আছে, ঠিক, সেটা তোমাকে মাথায় রাখে। যেমন একটা এক্সাম্পল বলে দিচ্ছি, ধরো এই যে এক্সাম্পলটা বলছিলাম, নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস থেকে যখন তোমার 2 অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো, এখানে ডেল্টা নিউটা কত, প্রোডাক্টের হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 3 মানে তোমার -2 হয়ে গেল। এই পার্টিকুলার কেসে কেপিটা হয়ে গেল কেসি ইন্টু মানে C0 RT বাই P0, C0 RT বাই P0 তার পাওয়ার হয়ে যাচ্ছে তোমার -2। তোমার এখানে পরিষ্কার দেখো কেপিটা নট ইকুয়াল টু কেসি ইন জেনারেল। তো এই পার্টিকুলার কেসে দেখো এটা এইখানে যদি পাওয়ারটা আছে তাহলে কেপি কেসি সমান হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে কেপি কেসি আলাদা হচ্ছে, মানেই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ডিপেন্ডস অন দ্য চয়েস অফ দ্য স্ট্যান্ডার্ড। ঠিক আছে, বলো, বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে এই যে কেপি কেসি লিখলাম এগুলো সব ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ, বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেই থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করবে। যেখানে আমি লিখেছি এটা শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করবে, প্রেসারের উপর ডিপেন্ড করবে না, বা ইনার্ট গ্যাস বা কোনো ইম্পিউরিটি অ্যাড করে তার উপরে নির্ভর করবে না। ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেটিভ অফ দ্য রিঅ্যাকশন তার উপরে নির্ভর করে। তারপর ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য চয়েস অফ দ্য স্ট্যান্ডার্ড। এগুলো তুমি দেখবে। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে একটা তোমার সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে ধরো কে এক্স। সেটা কিরকম না, যে অ্যাট ইকুইলিব্রিয়ামে ডি এর তোমার মোল ফ্র্যাকশন তার পাওয়ার হচ্ছে নিউ ডি, মোল ফ্র্যাকশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট 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 ডিভাইডেড বাই মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, মোল ফ্র্যাকশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি। এইটা যেখানে তোমার মানে আগেরগুলো যেমন কনসেন্ট্রেশন কখনো প্রেসারের টার্মসে লিখলে, এখন হচ্ছে মোল ফ্র্যাকশনের টার্মসে লিখলাম। হোয়ার এক্স আই যেটা, এক্স আইটা হচ্ছে তোমার, এক্স আইটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য ith species, মোল ফ্র্যাকশন অফ দ্য ith species, মানে ইন টার্মস অফ তোমার যদি মোল ফ্র্যাকশন তুমি লেখো তাহলে যে এটা সেটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দিস ইজ অটোমেটিক্যালি ইউনিটলেস, কারণ মোল ফ্র্যাকশনের কিন্তু ইউনিট থাকে না, তাই সেটা অটোমেটিক্যালি ইউনিটলেস। আচ্ছা, এবার এটাকে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা হচ্ছে কেন? কারণটা হচ্ছে যে আনলাইক কেপি অর কেসি, কেপি কেসির মতো নয়, আনলাইক কেপি অর কেসি, কেএক্স depends on pressure and addition of inner gases together with temperature। মানে কেপি এবং কেসি যেমন শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করছিল, কিন্তু কেএক্সটা কিন্তু তোমার কি করছে, ডিপেন্ডস অন প্রেসার অ্যান্ড অ্যাডিশন অফ ইনার গ্যাসেস, কিসেস ইনার অ্যাডিশন অফ ইনার গ্যাসেস or impurities and
ইম্পিউরিটিস টুগেদার উইথ টেম্পারেচার, মানে টেম্পারেচার সাথে এই কেএক্সটা আরো অন্যান্য কোয়ান্টিটির উপর নির্ভর করে বলে কেএক্স কে সিউডি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। হেন্স কেএক্স ইজ said to be, hence kx is said to be pseudo equilibrium constant। মানে ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করে, প্রেসার বা অন্যান্য ইনার্ট গ্যাস বা কোনো ইম্পিউরিটি তার উপর নির্ভর করবে না। কিন্তু কেএক্সটা সে কিন্তু প্রেসার বা ইত্যাদির উপরে নির্ভর করে যাচ্ছে বলে সেক্ষেত্রে কেএক্সটাকে তুমি ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলবে না, কেএক্সটাকে বলবে তুমি সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি দেখো খুব সহজেই রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেএক্স করে দিতে পারে। কিরকম? দেখো, যে রিয়াকশনটা তুমি কনসিডার করেছিলে ফর দ্য গিভেন রিয়াকশন, কেপিটা কি না পার্শিয়াল প্রেসার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ ডি ইন্টু পার্শিয়াল প্রেসার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট 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 বাই পার্শিয়াল প্রেসার অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার নিউ এ পি বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো নিউ বি ডট ডট ডট। এটা হচ্ছে কেপিটা ডিফাইন করা, মানে কেপিটা ডেফিনেশনটা লেখা হলো। আর এবারে দেখো যে যেহেতু তোমার পার্শিয়াল প্রেসারটা হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার হয়, যেখানে পিটা হচ্ছে তোমার টোটাল প্রেসার, তা তুমি কি লিখতে পারো? লিখতে পারো, দেখো এইখানে এই যে পি ডি যেটা সেটাকে লিখতে পারো মোল ফ্র্যাকশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম ইনটু টোটাল প্রেসার ডিভাইডেড বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ডি। এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ইনটু টোটাল প্রেসার বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট 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 বাই হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম ইনটু টোটাল প্রেসার বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার নিউ এ মোল ফ্র্যাকশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল প্রেসার বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে নিউ বি ডট 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 ডট। তার মানে কি করলাম আমি এখানে, যে পার্শিয়াল প্রেসারটা হচ্ছে মোল ফ্র্যাকশনের টোটাল প্রেসার তুমি জানো, সেই ফর্মে তুমি জাস্ট লিখে দিলে। তাহলে কি পড়ে রইলো? তাহলে কি হলো দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে কেপিটা, তাহলে এক্স কন্টেনিং টার্মগুলো আলাদা করে ফেলো। এক্স ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ডি, এক্স ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ই ডট 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 বাই এক্স এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে নিউ এ, আর এক্স বি ইকুইলিব্রিয়ামে তার পাওয়ার হচ্ছে তোমার নিউ বি। এটা হলো, আর তার সঙ্গে পড়ে আছে পি বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ। দেখো এখানে প্রত্যেকটার উপরে একটা পি বাই পি জিরো সব আছে, যেখানে ডেল্টা নিউ বা তুমি লিখে ফেলে এইটাই হচ্ছে কে এক্স, তার মানে হয়ে গেল কে পি ইকুয়াল টু হয়ে গেল কে এক্স ইন্টু পি বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ। এইটা কেপি কে এক্স এর সম্পর্ক চলে গেল, যেখানে যেখানে ডেল্টা নিউটা হচ্ছে তোমার নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট ডট ডট, এইটা মাইনাস নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট ডট ডট। এটা তাহলে এটা যে কেপি এবং কে এক্স এর মধ্যে সম্পর্ক তুমি পেয়ে গেলে। তা দেখো এইখানে তুমি যে সম্পর্কটা পেয়েছিলে সেটা হচ্ছে কেপি কেসির সম্পর্ক। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কেপি কেসির সম্পর্ক, হ্যাঁ। আর এইখান থেকে পেলে কি কেপি কে এক্স এর সম্পর্ক। তাহলে কি হলো দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে মানে ক্লিয়ারলি কেসি সি জিরো আর টি বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে ডেল্টা নিউ, দিস শুড বি ইকুয়াল টু কে এক্স পি বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে ডেল্টা নিউ। এটা মানে ওখানেও কেপিটা কেসির টার্মসে ছিল, এখানে কেপিটা কে এক্স এর টার্মসে ছিল। যখন কেপিটা তুমি যখন কেপিটা যখন মানে এই যে কেপিটা ধরো, কেপিটা সেটা যে কেসির সি জিরো আর টি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ হয়, আবার কে এক্স পি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ এটা। তাহলে তাহলে এখান থেকে কি পাচ্ছ তুমি?
এখান থেকে পাচ্ছ, দেখো তোমার এই যে কি কি কেটে যাচ্ছে, দেখো তোমার কেএসসিটা হয়ে যাচ্ছে তোমার কেএসসি, এখানে পি জিরো টু বা ডেল্টা নিউ, পি জিরো ডেল্টা নিউ কেটে চলে গেল, এটা সি জিরো আর টি বাই এই পিটাকে নিচে চলে এনে ফেলো, ডেল্টা নিউ সেটা হয়ে গেল কে এক্স হয়ে গেল। ঠিক আছে, তার মানে দেখো কে এক্স কেসি এবং কে এক্স এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম, কেসি ইন্টু সি জিরো আর টি বাই পি দ্য হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। সেটা তোমার কে এক্স। তাহলে কেসি কে এক্স এর সম্পর্কটা তুমি এখান থেকে পেয়ে গেলে, এটা হচ্ছে তোমার রিলেশন বিটুইন কেসি অ্যান্ড কে এক্স। তো দেখো এই যে তিন রকমের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাকে আমি ডিফাইন করে ফেললাম, তাদের পারস্পরিক রিলেশনগুলোকে বের করে ফেলতে পারলাম। কেপি কেসি তারা হচ্ছে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করে, কিন্তু কে এক্স এর স্ট্যাটাসটা অতটা হাই নয়। কে এক্স হচ্ছে একটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু একটা তোমার ইউনিট আছে, ঠিক আছে। আর কেপি কেসি কে তাদের পারস্পরিক সম্পর্কগুলো আমি বের করে ফেললাম। ঠিক আছে, বোঝা গেছে এখন পর্যন্ত যা করেছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা একটা জিনিস দেখো, আর একটা তোমার ওরকম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো একটা জিনিস ডিফাইন করতে হয়, সেটা হচ্ছে নাম্বার অফ মোলসের টার্মস, সেটা আমি পরে আলোচনা করছি। আচ্ছা এবারে তুমি একটা জিনিস দেখো, ধরো এক সেকেন্ড, আচ্ছা এইখানেও বলতে পারি পরেও বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখো আমি কি বললাম না, টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তো টেম্পারেচার উপর নির্ভর করে, সেই জন্য এই টেম্পারেচার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এরকম যে ডি এল এন কেপি বাই ডিটি, এটা হয় হচ্ছে তোমার ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার। এটা তুমি স্ট্যান্ডার্ড সেটটাকে লিখতে পারো, নাও লিখতে পারো। আর ডি এল এন কে সি বাই ডিটি, এটা ডেল্টা ইউ জিরো বাই আর টি। ডিএলএন কেসি বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ জিরো বাই আর টি স্কোয়ার, ডিএলএন কেসি বাই ডিটি হচ্ছে ডেল্টা ইউ জিরো বাই আর টি স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশন গুলো, এইগুলোকে দেখো, এই যে ইকুয়েশন দেখে বলা হয় ভ্যান ডক ইকুয়েশন, অর অনেক সময় বলা হয় ভ্যান ডক রিয়াকশন, ভ্যান ডক রিয়াকশন আইসো বার। আর এক্ষেত্রে এটাকে বলা হয় ভ্যান ডক রিয়াকশন আইসো কোড। আচ্ছা আইসো বার এবং আইসো কোড নামটা এসছে জাস্ট এক্ষেত্রে এই এনথালপি চেঞ্জটা অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আইসো বার মানে কি কনস্ট্যান্ট প্রেসারে কোনো একটা পার্টিকুলার প্রসেস, তো কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জটা কিন্তু এনথালপি চেঞ্জের সঙ্গে সমান, সেখানে এখানে আইসো বার বলা হয়েছে। আর কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জটা, এই যে আইসো কোর মানে কি কনস্ট্যান্ট ভলিউমে, তো কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জটা হচ্ছে কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান। হ্যাঁ, সেখানে তোমার সরি ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান, সেখানে নাম হচ্ছে আইসো কোর। তাহলে এইটা হচ্ছে তোমার ভ্যান ডক রিয়াকশন আইসো বার, এটা ভ্যান ডক রিয়াকশন আইসো কোর। আচ্ছা এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো
সেটা হচ্ছে যে মানে এটা তোমার খুব কাজে লাগবে, এটা আমি পরে মানে এখন বলছি না, মানে আমি মুখে বলছি কিন্তু এটা লাখাতিদার প্রিন্সিপাল যখন করবে তখন প্রচন্ড কাজে লাগবে। ধরো যদি এক্সোথার্মিক রিয়াকশন ঘটে, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচটা নেগেটিভ হয়, তাহলে এই যে ডান দিকটা যদি নেগেটিভ হয় তাহলে এই পার্টিকুলার কেসে ডিটিটা পজিটিভ হলে ডিএলএন কেপিটা নেগেটিভ হবে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে এলএন কেপি বা কেপিটা কমবে। আবার যদি ডেল্টা এইচটা তোমার পজিটিভ হয়ে যায়, এন্ডোথার্মিক প্রসেস হয়, তখন ডিএলএন কেপি বাই ডিটিটা পজিটিভ, তখন টেম্পারেচার বাড়ালে এলএন কেপি বা কেপিটা হচ্ছে বাড়বে। তাহলে এই যে টেম্পারেচার বাড়ালে বা টেম্পারেচার কমালে এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশনটা কোন দিকে যাবে, মানে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, সেইটা মূলত তোমার লাফাতিলিয়ার প্রিন্সিপাল। সেই লাফাতিলিয়ার প্রিন্সিপালটা কিন্তু এই জায়গাতে লুকিয়ে আছে, মানে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেখান থেকে তোমার এই যে দুটো ইকুয়েশন তুমি পেলে, একটা হচ্ছে ভ্যান ড্রপ রিয়াকশন আইসো বার, একটা ভ্যান ড্রপ রিয়াকশন আইসো কোর, এই দুটো ইকুয়েশন জাস্ট আমি এখানে তোমার বলে রাখলাম। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার। এটা এটা আমি এইটার লাফাতিলিয়ার প্রিন্সিপাল যখন বলবো তখন দেখবে এটা তোমার কাজে লাগবে, এটা এখানে বলে রাখলাম। আচ্ছা, এবারে আমি একটা মানে ফার্দার জিনিসপত্রগুলোতে যাওয়ার আগে একটা প্রবলেম করি। সহজ প্রবলেম ধরো, এক সেকেন্ড। এক্সারসাইজের প্রবলেম দিই, কোথায় গেল রে বাবা? ধরো এরকম একটা প্রবলেম বলছি, বলছে অ্যাট 450 কেলভিন কে পি ইকুয়াল টু বলে দেওয়া আছে 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এইটা কার জন্য না, ফর দ্য রিয়াকশন রিয়াকশন টু, ফর দ্য রিয়াকশন, এখানে দেখি ফর দ্য রিয়াকশন 2SO2 গ্যাস প্লাস O2 গ্যাস, রিভার্সিবল সাইন দিয়ে ধরে নাও 2SO3 গ্যাস। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কেপিটা তোমার বলে দিচ্ছে, ফর দ্য রিয়াকশন হচ্ছে এইটা। এবারে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ Kc at this temperature? তাহলে 450 ডিগ্রি সেন্টিগ্রেডে কেপির ভ্যালু বলে দেওয়া আছে, সেটা তোমাকে কেসির ভ্যালু বের করতে বলেছে। খুব সহজ একটা প্রবলেম দিয়েছে, একদম ফ্ল্যাট প্রবলেম, ফর্মুলায় বসিয়ে হয়ে যাবে। এটা বলো তো কি হবে, উত্তরটা বলো। 1 মিনিট সময় না, সময় নিয়ে উত্তরটাকে বলো। বলো, করছো? হ্যাঁ স্যার।
এই 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 আমি যেভাবে করছি না তুমি সেভাবেই কিন্তু ভালো করে পড়বে, হ্যাঁ। তোমাদের বইয়ে, সেটা এনসিইআরটির বই বলো বা তোমার ছায়া প্রকাশনের বই বলো, সেখানে কিন্তু কেপি কেসিগুলো ওই নিচে সি0 বা পি0তে ভাগ ডাক না করার জন্য না সব গন্ডগোল হয়ে বসে আছে, ঠিক আছে। কারণ আমি যেরকম ভাবে করছি সেটাই তুমি মানে ভালো করে খেয়াল করবে, সেটাই করবে। কোন ফর্মুলা ব্যবহার করবে? तो k equals to kc c naught r to the হুম, by c naught to the power delta nu. হুম, এটা তো আমরা জানি কেপি সমান কেসি সি0 আর/টি বাই পি0 হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। আচ্ছা, এবার এখানে দেখো কেপি বলে দিকে তোমাকে কেসি বের করতে হবে, তাহলে অর কেসি যদি ক্যালকুলেট করো তাহলে সে কি হবে, কেপি ইন্টু সি0 আর/টি বাই পি0 তার পাওয়ার হচ্ছে মাইনাস ডেল্টা নিউ, এই তো। মানে আমাকে কেপি দেওয়া আছে, কেসি বের করতে হবে না, আমি কেসিটা একদিকে রাখলাম, কেপিটা এদিকে নিয়ে চলে গেলাম। এই যে এখানে এখানে কেসি সমান কত হবে, এটা এদিকে চলে এলো, তার এর পাওয়ার মানে সি0 আর/টি বাই পি0 টু দি পাওয়ার ডেল্টা নিউ নিচে আসতো, উপরে চলে গেলে এটা মাইনাস ডেল্টা নিউ হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এক্ষেত্রে ফর দ্য গিভেন রিয়াকশন ডেল্টা নিউটা কত বলো, এই রিয়াকশনের ডেল্টা নিউটা কত বলো? minus 1. এক্স্যাক্টলি, তার মানে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 মাইনাস 1 প্লাস 2 মানে হচ্ছে তোমার মাইনাস 1। এই যে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, রিঅ্যাকট্যান্টের স্টোইচিওমেট্রিক 2 প্লাস 1 মানে 3, তাহলে হচ্ছে 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1 হয়ে গেল। তাহলে এবারে দেখো কেপির ভ্যালু তোমায় বলে দিয়েছে, কেপির ভ্যালু কত বলে দিয়েছি, 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এটা সি0 আর/টি বাই পি0। আচ্ছা, এটা ভয় পেয়ে যাওয়ার কিছু নাই। দেখো তোমার তুমি হচ্ছে সি0টাকে যদি তুমি 1 মোল পার লিটারে লেখো, আরটাকে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, কেপিটা হচ্ছে 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু, এবার এই জায়গাটা দেখো সি0টা হচ্ছে তোমার 1 মোল পার লিটার, এটাকে কাটার জন্য আরটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এটা হচ্ছে 450 কেলভিন, আর নিচে পিরিয়ড হচ্ছে 1 বার। 1 বার মানে কত জানো? 1 বার মানে কত অ্যাটমসফিয়ার, কে বলবে বলো দেখি? 1 বার মানে কত অ্যাটমসফিয়ার? 082, কে বলবে? 1 বার, আমার তো পি0টা তো 1 বার, তাই তো? 1 বারটা অ্যাটমসফিয়ারে কনভার্ট করব, তো বলো বার আর অ্যাটমসফিয়ারের মধ্যে সম্পর্ক কে বলবে? এক atm সমান 1.013 বার হয়ে যায়। না উল্টোটা, মানে 1 অ্যাটমসফিয়ার মানে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.01 100 325 C25, তাই তো? 0.987. হ্যাঁ, মানে এক এটিএম মানে হচ্ছে এত বার, তাই তো? এটা তো নাকি, মানে এক এক বার মানে 10 টু দি পাওয়ার 5 পাস্কাল, হুম, আর 100 325, আমার তো সেটাই মনে ছিল। একবার গুগল করে দেখে নাও, মানে আমি ঠিকই বললাম মনে হয়, এটাই তো মনে ছিল আমার। হ্যাঁ স্যার, মানে এক অ্যাটমসফিয়ার মানে 1.01325 বার, তাই তো?
তাহলে এবারে তাহলে 1 বার সমান কত হবে? এইটা বাই এটা করলে বলো কত এটিএম হচ্ছে? হুম? 0.987 0.987 আরো 2-1টা টার্ম মানে 5টা পর্যন্ত বলে দাও। পয়েন্টের পরে 5টা ডিজিট বলে দাও। 1 16 তাই তো? 16 তাহলে এটা হচ্ছে 1 বার ছিল, 1 বার মানে হচ্ছে যেটা দাঁড়ালো 0.98716 এটিএম। এর পাওয়ার কত হবে? পাওয়ারটা হবে তোমার -1। ডেল্টা যেহেতু তোমার -1 হচ্ছে, ও এটা এটা +1 তাহলে +1 মানে ডেল্টা নিউটা কত হচ্ছে -1, তাহলে এখানে মাইনাস আছে মানে এটা +1 হয়ে গেল এইটা। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, এই যে কেলভিন ইনভার্স কেলভিন তোমার কাটবে, হ্যাঁ, লিটার ইনভার্স লিটার তোমার কাটবে, অ্যাটমসফিয়ার কাটবে, মোল ইনভার্স কাটবে। কারণ আমি এইখানে আটটা কেন এসআই এ বসালাম, লিটার অ্যাটমসফিয়ারে বসালাম, বা বারটাকে কেন আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করলাম, তুমি বুঝতে পারছো? ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এবারে ক্যালকুলেট করে বলে দাও কত হচ্ছে, মানে কেপিটাও ইউনিটলেস ছিল, কেসিটাও ইউনিটলেস হবে তোমার, করে বের করে বলো কত হচ্ছে। 7.475 into 10 to the power 11 7.4 475 475 476 476 59 into 10 to the power 11 7.4 আবার বলো কত? 76 7.46 না কি বললে? 7.476 ও 476 into 10 to the power 11, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে ইউনিটগুলো প্রপারলি তোমাকে কিন্তু বসাতে হবে, হ্যাঁ, প্রপারলি বসিয়ে যদি তুমি করো তাহলে দেখো এই তুমি পেয়ে গেলে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা একটা একটা পার্ট আমরা করলাম, তার মানে আমরা মানে অনেকটা আছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা যে বিশাল বড় একটা চ্যাপ্টার, মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম সব মিলেমিশে আছে তো, হ্যাঁ। তাহলে আমরা যেটা আজকে যেটা করলাম সেটা হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে বা কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ডিফাইন করলাম। এবার হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সটা 12-এ পড়ানো হবে, কিন্তু এখানে যতটুকু না বললে না ততটুকু আমি বললাম, মানে ল অফ মাস অ্যাকশন বললাম, করে সেখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কেমন করে তুমি ডিফাইন করছো দেখলাম। সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা একটা ইউনিট থেকে যাচ্ছে, সেটা নিয়ে খুব সমস্যা। যখন ডেল্টা নিউ নট ইকুয়াল টু 0 হয় তার ইউনিট থেকে যেতে পারে, সেই জন্য আমি বললাম যে না এটা ঠিকঠাক নয়। সেই জন্য আমরা থার্মোডাইনামিক অ্যাপ্রোচে চলে এলাম। থার্মোডাইনামিক অ্যাপ্রোচে ভ্যান ডক রিঅ্যাকশন আইসোথার্ম থেকে স্টার্ট করে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিফাইন করা, তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলোকে বলা, কেপি কেসি কেএক্স ইন্ট্রোডিউস করা, তার মধ্যে কোনগুলো টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কোনগুলো সিউড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাদের পারস্পরিক সম্পর্ক বের করা, এগুলো আমি আজকে করে রাখলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি, হ্যাঁ, তারপর আর কন্টিনিউ করবো না, যদিও ক্লাসটা একটু পরে শুরু করা হলো, ওদের এটা ওটা আছে বলে, কিন্তু 10টা পরে করলে আবার কালকে ভোরবেলা উঠে সব বেরোনো আছে, অনেক কাজ আছে এর মধ্যে। তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। তাহলে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কিন্তু অনেকগুলো ক্লাস চলবে, তাহলে নেক্সট দিন আমরা এইখান থেকে আবার শুরু করব আর কি। তাহলে আজকে আমি মানে নেক্সট ক্লাসে কি পড়বো সেটা আর আলাদা করে এখানে উল্লেখ করছি না, কারণ প্রথমে আমাকে এই এই যে জিনিসগুলো মানে মানে মূলত নেক্সট ক্লাসে আমি যেটা করবো আমি বলেই দিচ্ছি, নেক্সট ক্লাসে লাসাতিদের প্রিন্সিপালটাকে বলে নেবো আর কি। নেক্সট ক্লাসে তোমার হচ্ছে প্রথমে হচ্ছে এই ভ্যারিয়াস প্রবলেমস আলোচনা করব। আজকে যেমন একটা প্রবলেম বললাম, এরকম কয়েকটা প্রবলেমস আমরা করব, ভ্যারিয়াস প্রবলেমস অফ ইকুইলিব্রিয়াম এইটা। আর তারপরে হচ্ছে লা চাতেলিয়ার যে প্রিন্সিপালটা আছে, লা চাতেলিয়ার প্রিন্সিপাল, এইটাকে আমাকে জাস্ট নেক্সট দিনে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত অ্যালাইড জিনিসপত্র আছে সেগুলোকে আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্তই রেখে দিই। দেখো কেউ যদি কিছু বুঝতে না পারো বলে নাও।
আমি কিন্তু যেরকম ভাবে বলছি সেরকম ভাবেই কিন্তু করবে। বইয়ে কিন্তু এই যে ধরো কেসি যখন বলছে নিচে C0 দিয়ে ভাগ করা নেই, কেপি যখন বলছে নিচে P0 দিয়ে ভাগ করা নেই, এবার আমি C0 বা P0 দিয়ে ভাগগুলোকে করে 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 লিখছি বলে জিনিসটা তোমার একটুখানি বাজে দেখতে লাগছে, মানে একটা খটোমটো দেখতে লাগছে, কারণ বেশি এক্সট্রা অনেক টার্ম তোমাকে লিখতে হচ্ছে। আদারওয়াইজ যদি বইয়ে যদি দেখো এই P0 বা C0 দিয়ে ভাগ করেনি বলে সেটা অনেক কথা সহজ দেখতে লাগছে, কিন্তু সহজ দেখতে হচ্ছে মানে কিন্তু সেটা ঠিক না। এটা কিন্তু যদি তুমি ঠিকঠাক করে ভাগ টাগগুলো না করো তাহলে কিন্তু সমস্যায় পড়বে। বুঝতে পেরেছো? হয়েছে?